আচ্ছা, গুড মর্নিং তোদের সবাইকে। আজকে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ডিবিএমএস। আমি তোদের ফার্স্ট চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট করেছি। সেটা হচ্ছে তোর ইয়ারের যে কোশ্চেন অ্যান্সারগুলো সেগুলো আলোচনা করে দিয়েছি, আর হচ্ছে দু একজন যে প্রবলেমগুলো বলেছিল সেগুলো সেই জায়গাগুলো আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। আর এরপর তোর সেকেন্ড চ্যাপ্টার যেটা ওইটা পরে করাবো, অর্থাৎ নেটওয়ার্কিংটা আমি ডিবিএমএসটা আগে তোদের করিয়ে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখ, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আমরা কি বুঝি, যে ম্যানেজমেন্ট সিস্টেম মানে কি, যে একটা সিস্টেমকে ম্যানেজ করে। বা ডিবিএমএস হচ্ছে একটা টুলস, অর্থাৎ একটা সফটওয়্যার। টুলস মানে কি, সফটওয়্যার বা প্রোগ্রাম, যেটা কি করে, ডেটাবেসকে ম্যানেজ করে। মানে ডেটাবেসকে ম্যানেজ করার জন্য যে সিস্টেম বা ডেটাবেসকে ম্যানেজ করার জন্য যে টুলস বা সফটওয়্যার, সেটাকে আমরা কি বলবো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এরকম সফটওয়্যার দু একটা এক্সাম্পল কি আছে, যেমন অ্যাক্সেস, মাইক্রোসফট অ্যাক্সেস, ওরাকেল, ঠিক আছে, এসকিউএল সার্ভার, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোর টুলস, যেগুলো দিয়ে আমরা ডেটাবেসকে ম্যানেজ করতে পারি। এবার নেক্সট আসছি যে ডেটাবেস কাকে বলে। ডেটাবেস বলতে কি, যেখানে ডেটাকে সংরক্ষিত করে রাখা হয়। কি ডেটা না, মিনিংফুল ডেটা। দেখ কি বলছে, বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ডেটা তৈরি হয়, ঠিক আছে। বিভিন্ন, এবার সংস্থা অনুযায়ী ডেটাগুলো আলাদা আলাদা হবে। ধর আমাদের স্কুলের যদি আমরা ডেটা তৈরি করি, সেখানে আমরা কি করব, বিভিন্ন স্টুডেন্টসদের নাম, স্কুল স্টাফের নাম, এইচএমের নাম, তাদের অ্যাটেন্ডেন্স, লাইব্রেরি, এই সমস্ত জিনিস নিয়ে আমি তৈরি করব। তারপর তো স্টুডেন্টদের যে কে কত নাম্বার পাচ্ছে, কার কত রোল নাম্বার, কার স্টুডেন্টস রিলেটেড যে ইনফরমেশান বা টিচার রিলেটেড ইনফরমেশান বা স্কুল রিলেটেড ইনফরমেশান, সেইগুলোই হবে ডেটা। আর সেইগুলোকেই যখন আমি একটা জায়গায় সংরক্ষণ করে রাখবো, বা সেই ডেটাগুলোকে আমি যখন একটা জায়গায় মানে রাখবো, সেটাকে তখন আমি কি বলবো, ডেটাবেস বলবো। তার মানে ডেটাবেস বলতে আমি আরও দু একটা এক্সাম্পল দিই। ধর যদি আমি একটা কোম্পানির ধরি, বা একটা দোকানের ধরি, যে কোনো দোকান, যে কোনো শপিং মল বা যে কোনো এতে একটা কোম্পানির হলে কী হবে, সেই কোম্পানির আন্ডারে কতজন এমপ্লয়ি কাজ করে, সেই এমপ্লয়ি রিলেটেড ইনফরমেশান সেগুলো স্টোর করে রাখবে, বা কোম্পানি রিলেটেড যে ইনফরমেশান সেগুলো স্টোর করবে। বা একটা দোকানের যদি ধরি, সেই দোকান রিলেটেড ইনফরমেশান কী কী হতে পারে, দোকানে কী কী স্টক আছে, কী কেনা বেচা হচ্ছে, তার কী সেই যে ইনফরমেশানগুলো সেগুলো আমরা স্টোর করে রাখতে পারি। এবং সেগুলো নিয়ে আমরা এক একটা পার্টিকুলার সিচুয়েশান অনুযায়ী আমরা ডেটাবেস তৈরি করব। এবার ডেটাবেস যে করব, ডেটা তো সংরক্ষণ করে রাখবো, ঠিক আছে, কিন্তু সেই ডেটাগুলোকে মিনিংফুল হতে হবে এবং রিলেটেড ডেটা হতে হবে, ঠিক আছে। কীরকম রিলেটেড ডেটা না, ধর আমি স্কুলের ডেটাবেসের সাথে কখনোই আমি একটা শপিং মলের কি একটা কোম্পানির ডেটা কখনো একসাথে স্টোর করব না। আমি যখন যখন একটা স্কুলের ওয়েবসাইট বানাবো, অ্যাকচুয়ালি কী হয় দেখ, অ্যাকচুয়ালি ধর ডেটাবেস যে মানে ম্যানেজমেন্ট সিস্টেম এটা হচ্ছে, এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডেটাবেসটা, এই যে ডেটাগুলো যে সংরক্ষণ করে রাখছে, এগুলো এক একটা ল্যাঙ্গুয়েজের দ্বারা স্টোর করব। মানে এই যে ডেটাবেসে ধর আমি ডেটাগুলো স্টোর করব, সেই ডেটাগুলোকে আমি খুঁজে বের করব, এডিট করব, ডিলিট করব, এগুলো কি এক একটা এটা একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করব। সেই ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কেও আমি তোদের পরে আলোচনা করব, ঠিক আছে। এবার আমরা ধর একটা ওয়েবসাইট তো সার্ফিং করি, দেখি বা ধর রেজাল্ট বেরোনোর সময়, ধর সামনে তোরা মাধ্যমিকের সময় দেখেছিস, কি এইচএসের সময়, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আবার দেখতে পাবি যে রেজাল্ট বেরোনোর পর কী করি, আমরা একটা ওয়েবসাইট ভিজিট করি। ওয়েবসাইটে একটা লেখা থাকে যে এন্টার ইওর রোল নাম্বার, সেখানে আমরা রোল নাম্বারটা দিই। আমাদের টোটাল যে ইনফরমেশান, সেই স্টুডেন্টের নাম, রোল নাম্বার, কোন ক্লাস, কোন স্কুল, কত নাম্বার পেয়েছে, সেগুলো আমাদের কিন্তু দেখিয়ে দেয়। তাহলে কীভাবে, তাহলে কোথাও না কোথাও এটা মনে হচ্ছে না যে ডিবিএমএস বা ডেটাবেসটা আমার ব্যাকএন্ডে কাজ করছে। ব্যাকএন্ড মানে কি, মানে পেছনে কাজ করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, বা যেটার সাথে, যেটা অনলি আমরা অ্যাক্সেস করতে পারছি, আদারওয়াইজ আমাদের সাথে আর কোনো সম্পর্ক নেই। মানে সম্পর্ক নেই মানে কি, মানে ডেটাবেসটা যে ম্যানেজমেন্ট করতে গিয়ে যে কাজগুলো, সেই যে তৈরি করা, তাকে এডিট করা, আপডেট করা, হ্যানা তেনা যে বাকি যে কাজগুলো বা কন্ট্রোলগুলো, সেগুলো কিন্তু আমাদের হাতে নেই, বা সেগুলো আমরা, আমাদের সাথে তার কোনো
সম্পর্ক নেই। আমরা কি করতে পারি, আমরা অ্যাক্সেস করতে পারি। কোথা থেকে অ্যাক্সেস করতে পারি, তার মানে একটা যে ওয়েবসাইট ভিজিট করেছি আমরা, সেই ওয়েবসাইটটা হচ্ছে ফ্রন্ট এন্ডে, যেটার সাথে আমরা ইন্টারাক্ট করছি। আর ওই ডেটাবেসটা কোথায় আছে, ব্যাক এন্ডে কাজ করছে। তাই সেই জন্যই আমরা ওয়েবসাইট যে ল্যাঙ্গুয়েজে লিখি, ওয়েবসাইট যে লিখি সেটাও তো প্রোগ্রাম, সেটাও তো একটা ল্যাঙ্গুয়েজে লিখতে হয়, তাই তো? তাই সেই যে ল্যাঙ্গুয়েজটা লিখি সেটাকে বলা হয় ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, আর ডেটাবেসের যে ল্যাঙ্গুয়েজে লিখি আমরা সেটাকে বলা হয় ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এবার তার মানে কি, এই যে আমরা রোল নাম্বার দিয়ে রেজাল্টটা পাচ্ছি, তার মানে কোথাও না কোথাও ওই যে ওয়েবসাইটটা দিয়েছে তারা কি করেছে, তারা সমস্ত ওয়েস্ট বেঙ্গলের যত স্টুডেন্টসদের নাম এবং কত নাম্বার পেয়েছে তার একটা ডেটাবেস তৈরি করে রেখে দিয়েছে। সেই কারণেই আমরা সেই ডেটাবেস থেকে কী করছি, খুঁজে বার করছি। কিভাবে খুঁজে বার করছি না, প্রত্যেকের রোল নাম্বারটা ইউনিক, অর্থাৎ সে একটা ইউনিক আইডি ধরে, মানে আইডি বলতে আইডেন্টিফিকেশান, ইউনিক আইডি ধরে আমরা কি করছি, সেই ডেটাবেস থেকে আমরা তুলে আনছি আমার রেজাল্টটা। তুলে আনছি মানে কি, আমাকে ওরা অ্যাক্সেস করতে দিচ্ছে, অর্থাৎ আমি অ্যাক্সেস চাইছি, হ্যাঁ, ওদেরকে আমি রোল নাম্বারটা সেন্ড করছি, ওদেরকে পাঠাচ্ছি। ওরা কি করছে, ওরা মানে কি, যারা ওয়েবসাইটটা তৈরি করেছে তারা সেইভাবেই তৈরি করে রেখেছে যে একজন স্টুডেন্ট এসে, বা স্টুডেন্ট হোক বা যে কোনো ব্যক্তি এসে রোল নাম্বারটা দেবে, রোল নাম্বারটা আমাদের কাছে আসবে, অর্থাৎ ডেটাবেসের কাছে আসবে। ডেটাবেস কী করবে, সেই রোল নাম্বার ধরে সেই রোল নাম্বার রিলেটেড যে ডেটাগুলো সেগুলো তুলে নিয়ে এসে একটা স্টুডেন্টকে দেখাবে ফ্রন্ট এন্ডে। ঠিক আছে? যেমন দেখ, এখানে উদাহরণস্বরূপ বলছে, কোনো স্কুলের ডেটাবেসের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের নাম, ক্লাস, রোল নাম্বার, শিক্ষক শিক্ষিকাদের নাম, অন্যান্য কর্মীদের নাম ইত্যাদি লিপিবদ্ধ করতে হয়। এখান থেকে প্রয়োজন অনুসারে স্কুল সম্বন্ধে সঠিক ডেটা বা তথ্য পাওয়া যায়। যেমন ধর, তোরা হয়তো স্কুলের ক্ষেত্রে, আমাদের হয়তো স্কুলের ওয়েবসাইট নেই, আর কিন্তু কলেজের ক্ষেত্রে কি ওয়েবসাইট থাকে। ধর তোরা এরপর নেক্সট যে কলেজে ভর্তি হবে, এখন ধর সব কিছু তো অনলাইন হয়ে গেছে, এখন তো আর অফলাইন, আগে আমাদের যেরকম ছিল কলেজে গিয়ে ফর্ম তুলে নিয়ে আসা, ফর্ম জমা দিতে যাওয়া, আবার কাউন্সিলিংয়ের দিন যাওয়া, এখন কিন্তু এসব কিছু নেই। তুই অনলাইনেই ফর্ম ফিল আপ করবি, অনলাইনেই কাউন্সিলিং হবে। এবং আরও একটা বড় ব্যাপার কি, আগেকার দিনে কোনো কলেজের সম্পর্কে কিছু জানতে হলে কিন্তু এইভাবে, মানে তার একটা ওয়েবসাইট আছে, গুগল সার্চ করে তার অফিসিয়াল ওয়েবসাইট পেলাম, তার অফিসিয়াল ওয়েবসাইটে গেলাম, সেখানে কটা ডিপার্টমেন্ট আছে, কত করে কি সেমিস্টার ফিস, কটা সেমিস্টার হয়, কি হয় না হয়, সেই যে কলেজ রিলেটেড যে ফুল যে ইনফরমেশান, যে ডিটেল ইনফরমেশান, সেটা কিন্তু এইভাবে পাওয়া যেত না। কিন্তু এখন কী হচ্ছে, প্রত্যেক কলেজ সেই তার কলেজ রিলেটেড যে, সাপোজ আমি বলছি একটা বিটেক কলেজের কথা যদি বলি, সেই বিটেক কলেজে কত স্টুডেন্ট, কত ডিপার্টমেন্ট আছে, কি কি টিচার, সেই টিচারদের কোয়ালিফিকেশান কি, কতগুলো সেমিস্টার, কোন ডিপার্টমেন্টে সেমিস্টার ফিস কত, কি কি রিক্রুটমেন্ট হয়, কোন কোন কোম্পানি কোন কোন ইয়ারে কত পার্সেন্টেজ হচ্ছে ছেলে রিক্রুট করেছে, বা সেই কলেজ কত পার্সেন্টেজ ছেলেদেরকে চাকরি দিয়েছে, সেই সব টোটাল ইনফরমেশান কিন্তু এখন অনলাইন থেকে পাওয়া যায়, বা অর্থাৎ মানে তোর ওয়েবসাইট ভিজিট করলে, তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে পাওয়া যায়। যেটা বলছে কি, এখানে কোনো স্কুলের ডেটাবেস থেকে ওই স্কুলের রেজাল্ট বা বার্ষিক, এখান থেকে প্রয়োজন অনুসারে স্কুল সম্বন্ধে সঠিক ডেটা বা তথ্য পাওয়া যায়। ঠিক আছে? এবার দেখ, কোনো স্কুলের ডেটাবেস থেকে ওই স্কুলের রেজাল্ট বা বার্ষিক মূল্যায়ন করতে হলে ওই স্কুলের প্রতিটি ক্লাসে কতজন শিক্ষার্থী আছে, তারা কোন কোন বিষয়ে কত মার্কস পেয়েছে, তাদের সমগ্র মার্কস যোগ করে দেখা যায়। ঠিক, মানে যেটা আমি বলছিলাম ওটাকেই লেখা আছে, এখানটা পড়ে নিবি। তারপর দেখ, এইখানটা একটা ভালো কথা লেখা আছে, ডেটাকে সঠিকভাবে সংগ্রহ করে ডেটাবেস তৈরি করা অনেকটা লাইব্রেরিতে বই রাখার মতো। ঠিক আছে? লাইব্রেরিতে বই রাখার মতো কেন? লাইব্রেরিতে আমরা কিভাবে বই রাখি, একটা দেখ পরের লাইনই বলেছে, ইন্ডেক্সের সাহায্যে বিভিন্ন আলমারিতে যেমন নির্দিষ্ট তাকে বইগুলি রাখা হয়। অর্থাৎ আমরা কি করি, ওখানে তাকে বিভিন্ন নাম্বার দিয়ে দিই, বিভিন্ন ইন্ডেক্স ওয়াইজ বইগুলোকে রাখি, যাতে করে কি লাইব্রেরিতে প্রচুর বই থাকে, মনে রাখা সম্ভব নয় কোন জায়গায় কোনটা আছে। যখনই আমি একটা নাম্বারিং করে রাখবো, একটা ইন্ডেক্সিং করে রাখবো, তখন ইজিলি আমি বইটাকে অ্যাক্সেস করতে পারবো, মানে বইটাকে খুঁজে দিতে পারবো যখন যে কেউ যখন চাইবে বইটা। ঠিক আছে? ডেটাবেস অনেকটা ওই রকম। লাইব্রেরির ব্যাপারটা অফলাইন, ডেটাবেসের ব্যাপারটা ডিজিটালি হচ্ছে, অর্থাৎ সব কিছু অনলাইনে হচ্ছে এবং ডিজিটালি হচ্ছে। আমরা সব কিছু একটা সিস্টেমের মধ্যে বা একটা সার্ভারের মধ্যে, মেমোরির মধ্যে স্টোর করে রাখছি ডেটাটা, এবং সিস্টেম মানে এমনভাবে প্রোগ্রাম করে রাখছি যাতে করে আমি একটা মানে ইউনিক আইডি বা নাম, বা যেটাকে আমি ইউনিক করে রাখবো সেটা ডেটাবেস অনুযায়ী ডিপেন্ড করে, সেটা দিয়ে যখন সার্চ করব ও ডেটাবেস থেকে তার রিলেটেড ইনফরমেশানটা তুলে নিয়ে আমাকে দেখাবে, বা যে দেখতে চাইবে, যে অ্যাক্সেস করতে চাইবে তাকে দেখাবে। এবার দেখ, ডেটাবেসের সংজ্ঞা বলছে, আশা করি ডেটাবেস সম্পর্কে একটা আইডিয়া তোদের তৈরি হলো। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি আবারও বলছি, আমাকে বলবি যে
খুব ইম্পর্ট্যান্ট জিনিস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবং ভবিষ্যতে যদি কেউ কম্পিউটার নিয়ে মানে হায়ার স্টাডি করার চিন্তাভাবনা করিস, ডেটাবেস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। পড়তেই হবে, আরও ডিটেলসে পড়তে হবে, জানতে হবে, এবং খুব ইন্টারেস্টিং সব থেকে বড়ো ব্যাপার, পরে পরে বুঝতে পারবি। আশা করছি খুব ভালো লাগবে। এই যে এইটা হচ্ছে একটা টোটাল সাবজেক্ট। এটা হয়তো তোদের এই যেমন হচ্ছে তোর ওই ফার্স্ট তোর লজিক কম্বিনেশন সার্কিট, তারপর নেটওয়ার্কিং, তারপর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস। যদি কেউ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করিস দেখতে পাবি ডিবিএমএস একটা আলাদা করে সাবজেক্ট, সেটা তোদের একটা চ্যাপ্টার দিয়েছে। তার মানে বুঝতেই পারছিস যে এখানে খুব ডিটেলসে তোদের থাকবে না, হ্যাঁ, কিন্তু যতটুকু আছে তার মধ্যে আশা করছি ইন্টারেস্ট পাবি, ভালো লাগবে, কারণ খুব ইন্টারেস্টিং জিনিস। দেখ, ডেটাবেস হচ্ছে কি পারস্পরিক সম্পর্কযুক্ত তথ্যের সুসংহত সংরক্ষণ বা সংগ্রহ, যেমন রেলওয়ে রিজার্ভেশন ইনফরমেশন, টেলিফোন ডাইরেক্টরি, কোম্পানি পেরোল সিস্টেম। এই যে কোম্পানির কথা বলছিলাম, পেরোল সিস্টেম বলতে কি, যে সে যে খরচ করছে, বেতন দিচ্ছে, বিভিন্ন পারপাসে খরচ করছে, তার যে সিস্টেম, এটা একটা ডেটাবেসের উদাহরণ। আর ডেটাবেস পরিচালন ব্যবস্থা অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সংক্ষেপে ডিবিএমএস নামে পরিচিত। ডিবিএমএস এর ফুল ফর্ম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম, বা এই যে রেলওয়ের যে টোটাল যে সিস্টেমটা, তাই না, আমি একটা রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে কোন ট্রেনটা কবে চলছে, কবে চলছে না, কোনটা রিজার্ভ আছে, কোনটা টিকিট কাটতে পারবো, মানে দূরে যেতে গেলে যদি আমার রিজার্ভেশনের প্রয়োজন হয়, বা আমি লোকাল ট্রেনের টাইমিং, বা এখন তো অ্যাপ দিয়ে ট্রেন কোথায় আসছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই যে টোটাল সিস্টেমগুলো কাজ করছে, সব কিছুর পেছনে কিন্তু ডেটাবেস আছে। ধর সামান্য সিম্পল একটা লজিক ভাব, এই যে তোর ইউটিউবে আমি যে কোনো ইউটিউব বল বা যে কোনো ওয়েবসাইট, যেখান থেকে ধর বাংলা গান, হিন্দি গান কি ইংলিশ গান, যে কোনো MP3 সংস আমরা হচ্ছে ডাউনলোড করি, তার মানে কি কোথাও না কোথাও তারা ডেটাবেস তৈরি করে রেখে দিয়েছে। সেই ডেটাবেসে গিয়ে তারা মানে সেই যে গানগুলো তাদের সেই ডেটাবেসে রাখা আছে, তবে না আমি সেই গানগুলোকে তাদের ডেটাবেস থেকে ডাউনলোড করতে পারছি। অর্থাৎ ধর এই যে আমরা ফেসবুক করছি বা হোয়াটসঅ্যাপ করছি, ফেসবুকে কি করছি, আমরা প্রত্যেকে প্রোফাইল খুলছি, আমাদের ইনফরমেশান দিচ্ছি, বা ইউটিউবে যে ভিডিও আপলোড করছি, তারপরে হোয়াটসঅ্যাপে আমরা ইনফরমেশান দিচ্ছি। এই যে ইনফরমেশানগুলো বা ইউটিউবে ভিডিও আপলোড করলাম, সেই ভিডিওগুলো কোথায় যাচ্ছে, কোথায় স্টোর হচ্ছে, তার মানে কি প্রত্যেকটা ওয়েবসাইটের, এটা ফেসবুকের বল, হোয়াটসঅ্যাপের বল, ইউটিউবের বল, প্রত্যেকের কিন্তু সার্ভার আছে। সার্ভার নাথিং বাট মেমোরি। সেই সার্ভারে গিয়ে কিন্তু ওই যে ডেটাগুলো কিন্তু সব স্টোর হচ্ছে। এই যে এখন মানে কি বলবো, যখনই তোর কোনো মানে খারাপ কাজ কিছু হয় বা ক্রিমিনাল কেস যদি কিছু হয়, খুব সহজেই কিন্তু এখন ক্রিমিনালরা ধরা পড়ে যাচ্ছে। কেন বলতো, এই যে ফোনে কন্ট্যাক্ট করছে বা হোয়াটসঅ্যাপে কিছু হচ্ছে, বা কোনো কিছু খারাপ ঘটনা ঘটলে হোয়াটসঅ্যাপ সেই তথ্যগুলো বা ফেসবুক সেই তথ্যগুলো দিতে পারছে। কেন না, ওদের কাছে কি হচ্ছে, সমস্ত ডেটাগুলো গিয়ে স্টোর হচ্ছে। ওরা চাইলেই কিন্তু সেই ডেটাগুলো যে কাউকে দিতে পারে। যেটা নিয়ে মাঝখানে হোয়াটসঅ্যাপের সাথে অনেক গন্ডগোল, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের যে ডেটাগুলো সেটা একদম এনক্রিপ্টেড হয়ে যায়, ফুললি এনক্রিপ্টেড হয়ে যায়, যেটাকে কিন্তু কোনোভাবে আর অ্যাক্সেস করা যায় না বা ডিক্রিপ্ট করা যায় না, ঠিক আছে। তো মানে ধর পুলিশ চাইলে, কেউ মানে কিছু ক্রিমিনাল কিছু করলো, পুলিশ চাইলে যে সেই ডেটাটাকে মাঝখান থেকে অ্যাক্সেস করে ধর যেখানে স্টোর হচ্ছে সেখান থেকে ডিক্রিপ্ট করবে, সেই অ্যাক্সেসটা দিচ্ছিল না হোয়াটসঅ্যাপ, সেই জন্য গন্ডগোল হচ্ছিলো। আমি এরকম কিছু শুনেছিলাম, ঠিক আছে। তো এখনের আপডেট জানি না, এটা আমি অনেক দিন আগেকারের একটা ঘটনা বললাম। তো যাই হোক, তো আমার বলার উদ্দেশ্য এটাই যে প্রত্যেক যে ওয়েবসাইট বা যেগুলো তোরা ভিজিট করছিস বা গান ডাউনলোড করছিস বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করিস বা গান যাই কোনো কিছু না ডাউনলোড করিস, প্রত্যেকের একটা নিজস্ব সার্ভার আছে, এবং সেই সার্ভারে ওরা তাদের ডেটাবেসগুলো তৈরি করে রেখে দেয়। আমরা সেই ডেটাবেসগুলোকে ফ্রন্ট এন্ড থেকে ইউজ করি বা অ্যাক্সেস করি, আর আমরা ততটাই অ্যাক্সেস করতে পারি যতটা অ্যাক্সেস ওরা দেয়, ঠিক আছে। যেমন সামান্য আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ধর ইউটিউবে দেখবি কোনো গানে দেখবি ডাউনলোড করা যায় বা ভিডিও ডাউনলোড করা যায়, আবার কোনো ভিডিও ডাউনলোড হয় না। তার মানে কি, ওরা যেই ভিডিওটা অ্যাক্সেস দেয় আমাদেরকে ডাউনলোড করতে, সেটা আমরা পারি, বাকিটা পারি না, ঠিক আছে। এবার দেখ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা ও অসুবিধা। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধাগুলো হচ্ছে কী বলছে, রিডান্ড্যান্ট ডেটা দূর করা যায়। ডেটা রিডান্ড্যান্সি কি, খুব ইম্পর্টেন্ট এটা, ডেটা রিডান্ড্যান্সি অর্থাৎ ডুপ্লিকেট যে ডেটাগুলো, অর্থাৎ ধর আমি কোথাও ধর আগে কি ছিল, আগে তো এই ডেটাবেসের কনসেপ্ট
বা এই যে কম্পিউটারের মধ্যে বা সার্ভারের মধ্যে স্টোর করে রাখা, বা একটা মেমোরি, কম্পিউটার সিস্টেম, অনলাইন ডিজিটাল, এই সব কনসেপ্ট তো ছিল না। তখন কি হতো, তখন পোস্ট অফিস বল, ব্যাংক বল, সব জায়গায় কী হতো, হাতে কলমে হতো, খাতাই হতো তখন সব কিছু। তো এখনও হয়তো কিছু পুরানো পোস্ট অফিস যেগুলো হয়তো অনলাইন হয়নি, গেলে দেখতে পাবি তাদের খাতার লাইন পুরো একেবারে সেই ভর্তি হয়ে ঠাসা হয়ে আছে তাদের খাতা। কারণ কি, সেই যে পুরনো পুরনো ডেটাগুলো ওরা সব হাতে করে তুলে রেখেছে। তো যখনই আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মে বা যখনই আমরা ব্যাপারটা একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে ডেটাগুলো স্টোর করব, সেখানে আমার ডেটাগুলো কিন্তু রিডান্ড্যান্ট হবে না, অর্থাৎ ডুপ্লিকেট ডেটাগুলো কিন্তু থাকবে না। কিন্তু যখন হাতে কলমে করব, সেখানে কিন্তু ডুপ্লিকেট থাকার চান্স অনেক বেশি। কারণ হাতে কলমে মেশিন যতটা নিখুঁত কাজ করবে, মানুষের কিন্তু কাজ অতটা নিখুঁত হবে না। হ্যাঁ, এটা ঠিক যে মেশিনের একটা লিমিট আছে, কতটা না মানুষ তার লিমিট যতটা বেঁধে রাখবে, মেশিনের ততটাই লিমিট থাকবে। কিন্তু মানুষ যতটা লিমিট বেঁধে দেয়, ততটা কিন্তু একদম অ্যাকিউরেট কাজ করবে। আর মানুষের কিন্তু অতটা অ্যাকিউরেসিটা মেশিনের থেকে কম, কারণ মানুষ কাজ করতে গিয়ে তার ভুলভ্রান্তি হওয়ার চান্সটা থাকে। কিন্তু মেশিনকে যতটা তুমি লিমিট দেবে, ও ততটা কিন্তু অ্যাকিউরেট কাজ করবে। তো সেই কারণে কি হয়, ডেটার রিডান্ডেন্সিটা দূর করা যায়। ডিবিএমএসে প্রত্যেকটি ডেটার তথ্যের বা ডেটার নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকে। যেটা বললাম, ওরা তোরা যতটা অ্যাক্সেস মানে ওরা করতে দেবে, আমরা ততটাই অ্যাক্সেস করতে পারবো। ওর বাইরে মানে আনঅথরাইজড অ্যাক্সেস আমরা কোনোভাবেই করতে পারবো না, অনলি আমরা অথরাইজড অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে? তো স্বাভাবিক, অ্যাক্সেস না দিলে তার গোপনীয়তা, যাকে যতটা অ্যাক্সেস দিচ্ছে সে যদি ততটা অ্যাক্সেস করতে পারে, তাহলে তো তার নিরাপত্তা গোপনীয়তা দুটোই বজায় রইল। প্রতিটি ডেটার মৌলিকত্ব বা ইন্ডিপেন্ডেন্সি বজায় থাকে। ঠিক আছে? মানে ডেটাগুলো মানে ইন্ডিপেন্ডেন্ট হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলেছে, অবৈধ ডেটা অ্যাক্সেস করতে বাধা দান করে। অবৈধ ডেটা অ্যাক্সেস করতে বলতে যেটা আমি বললাম, আনঅথরাইজড অ্যাক্সেস করতে দেবে না, অনলি অথরাইজড অ্যাক্সেস হবে। ডেটা প্রতিলিপি বা ব্যাকআপ রাখা যায়, যা থেকে ডেটা পুনরুদ্ধার সম্ভব। অর্থাৎ যখন এই যে ডেটা ব্যাকআপ করা যায়, স্বাভাবিক ডেটা তো ব্যাকআপ করাই যাবে। যেমন সামান্য তোরা স্মার্টফোনের রেসপেক্টেই যদি ভাবি, স্মার্টফোনেই দেখবি ডেটাগুলোকে আমরা ব্যাকআপ করে রাখতে পারি, বা আমার কম্পিউটারে যে কোনো ডেটাকে আমি ব্যাকআপ করে রাখতে পারি। আর এই যে ধর ব্যাংকের যে ডেটাগুলো, না ব্যাংকের ধর ডেটাগুলো তো খুব ইম্পর্টেন্ট। এবার এর যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে মেশিনের যেমন সুবিধা অ্যাকিউরেট কাজ করে, তেমন মেশিনের অসুবিধা কি, মেশিনটা যে কোনো সময় খারাপ হতে পারে। তো একটা মেমোরি যে কোনো সময় খারাপ হতে পারে। সামান্য আমাদের ফোনেই যে আমরা মেমোরি কার্ডগুলো ইউজ করি, সেটাই যে কোনো সময় খারাপ হয়ে গেলে সেই মেমোরির ডেটাগুলো কিন্তু আমরা আর ফেরত পাই না, মেমোরির ডেটাগুলো কিন্তু চলে যায়। তো সেই কারণে কি হয়, আমাদেরকে একটা ব্যাকআপ করে রাখতে হয়, সেটা যে কোনো জায়গায় ব্যাকআপ করে রাখতে হয়, যাতে করে সেখান থেকে আমরা ডেটাগুলো রিট্রিভ করতে পারি। তো এই যে ব্যাংকের ডেটাগুলো, সেই কারণে কি হয়, সবসময় প্রতিলিপি তৈরি করে রাখা হয়। প্রতিলিপি মানে একটা রেপ্লিকা তৈরি করে রাখা হয়, সেই যার ফলে যাতে করে কোনো একটা সিস্টেম যদি ক্র্যাশ করে যায়, বা কোনো ডেটা যদি কোনো ডেটা যদি কোনো মেমোরি থেকে চলে যায়, সেই রেপ্লিকা থেকে যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি বা রিট্রিভ করতে পারি। একসঙ্গে বহু ব্যবহারকারী একই ডেটাবেস নিয়ে কাজ করতে পারে। স্বাভাবিক, আমরা পারি, এটা বুঝতে পারছি আশা করি। ডেটাবেস ব্যবহারের ফলে সময় ও আর্থিক সাশ্রয় হয়। ডেটা যোগ করা ও ডেটা সংশোধন করা যায়, ফলে সবসময় আধুনিক তথ্য পাওয়া যায়। মানে এডিট আর ডিলিট যেটা হচ্ছে, মানে যে কোনো ডেটা যে কোনো সময় যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, সেটাকে আমরা এডিট করতে পারি, ফলে আপডেটেড থাকে ডেটাবেসটা। ডেটা তথা ফাইলের নির্ভুলতা, অ্যাকিউরেসি রক্ষা করে। ঠিক আছে? এরপর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অসুবিধাগুলো দেখ। ডিবিএমএস এর প্রধান অসুবিধা হচ্ছে কি, এই সিস্টেমের সঙ্গে যুক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিস্টেম ইঞ্জিনিয়ার, ডেটাবেস ডিজাইনার, ডেটা এন্ট্রি অপারেটর প্রত্যেককে সঠিকভাবে দক্ষতা। তার মানে এটা কি বলছে, একটা ডেটাবেস যখন আমরা ডিজাইন করবো বা ইমপ্লিমেন্ট করবো, সেই ডেটাবেসের সঙ্গে তো অনেকে যুক্ত থাকে। যেমন একজন হয়তো ডেটাবেসটাকে ডিজাইন করলো, একজন ডেটাগুলো এন্ট্রি করলো। হ্যাঁ, তারপর যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা কি করবে, তারা ফ্রন্ট এন্ড যে তোর হচ্ছে ওয়েবসাইটটা, সেটা তৈরি করবে। তো প্রত্যেকের মধ্যে যদি একটা ব্যালেন্স না থাকে, সেখানে একটা সমস্যা হয়। মানে এটা তো একটা টিম ওয়ার্ক, তো টিমের যদি ব্যালেন্স না থাকে, তাহলে একটা সমস্যা। এটা যে কোনো কাজে, সেটা নট অনলি ডিবিএমএসের ক্ষেত্রে। সিস্টেমটি সর্বদাই ব্যস্ত থাকে, কারণ সবসময় তথ্যকে আধুনিকীকরণ করতে হয়, সিস্টেম নিয়ে সর্বদা ব্যস্ত থাকতে হয়।
রেকর্ডগুলি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়, কোনো সমস্যা দেখা দিলে যে কেউ সেটি পরিবর্তন করতে পারে না। অর্থাৎ এটা বলতে চাইছে 3 নম্বর পয়েন্টটা, যে ডেটাবেসের যে টোটাল যে ম্যানেজমেন্টটা সেটা ডিবিএর হাতে থাকে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সব কিছুর একটা অ্যাডমিনিস্ট্রেটর থাকে, ঠিক আছে? তো ডেটাবেসেরও একটা অ্যাডমিনিস্ট্রেটর থাকে, তো সেই অ্যাডমিনিস্ট্রেটর সব কিছু করতে পারে, সে কাকে কতটা অ্যাক্সেস দেবে, কোনটা এডিট করবে, কোনটা ইয়ে করবে, মানে টোটাল কন্ট্রোলটা তার হাতে থাকে। তো সেই কারণে যে কেউ করতে পারে না। এই সিস্টেমটি যথেষ্ট ব্যয়বহুল, এটি যথেষ্ট জটিল প্রক্রিয়া, তাই ডেটা ব্যাকআপ ও ডেটার পুনরুদ্ধার ও বা রিকভারি করাও যথেষ্ট কঠিন কাজ। হ্যাঁ, এগুলো যতটা বলছে অতটাও মানে নয়। ব্যাপারগুলো হয়তো শুনে মনে হচ্ছে তাহলে ডেটাবেস যদি এতই অসুবিধা তাহলে আমি আনবো কেন, ঠিক আছে? অসুবিধার থেকে সুবিধা অনেক বেশি, আর প্রত্যেক জিনিসের একটা পজিটিভ সাইড আর একটা নেগেটিভ সাইড থাকে, সেই হিসাবে হ্যাঁ সিস্টেমটা হয়তো একটু খরচ করতে হবে বা একটু জটিল ডেটা ব্যাকআপ করাগুলো, কিন্তু বাট এর অ্যাডভান্টেজ হচ্ছে প্রচুর প্রচুর অ্যাডভান্টেজ। যদি কেউ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়িস, ডেটাবেস নিয়ে কাজ করিস, সে তখন ফিল করতে পারবি যে একটা মানে যেটা আমাদের ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম যেটা ছিল আগে, যেটা হাতে কলমে করতে হতো, এখন ডেটাবেসের কনসেপ্ট এসে গিয়ে সব কিছু অনলাইন, সব কিছু ডিজিটাল, এই জিনিসটা কতটা সুবিধে এবং কতটা ভালো সবার জন্য। এবার দেখ, এবার আসছি ডেটা ডিকশনারি ও মেটা ডেটা। ডেটা ডিকশনারি কি? ডিকশনারি মানে কি? যার মধ্যে আমাদের প্রচুর ওয়ার্ড থাকে, মানে ইংলিশ ডিকশনারির কথা বলবো। ইংলিশ ডিকশনারিতে কি আমাদের প্রচুর ওয়ার্ড থাকে, তা ডেটা ডিকশনারি যার মধ্যে ডেটা থাকবে, কিন্তু এর মধ্যে অরিজিনাল ডেটাগুলো থাকে না। কি থাকে এর মধ্যে? হচ্ছে ডেটা যে ডেসক্রিপশান। ধর একটা ডেটাবেস যখন ডিজাইন হবে তখন কোন ধরনের ডেটা কি 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 তার একটা তো ডেসক্রিপশান আছে, তার একটা বড় মানে ইনফরমেশান, বা বলতে পারিস যে ডেটা রিলেটেড ইনফরমেশান, বা সেই ডেটার যে বর্ণনাগুলো, কি কি টাইপের ডেটা, কত ডেটা, কি ধারা, সেই যে ডেসক্রিপশানগুলো সেটা থাকবে ডিকশনারির মধ্যে। তা কী বোঝে? ডেটা ডিকশনারি হলো ডিবিএমএসের একটি বিশেষ ফাইল, যেখানে সমস্ত ফাইলগুলির তালিকা, ফিল্ডের নাম, ধরন, রেকর্ড সংখ্যা ইত্যাদি বইয়ের সূচিপত্রের ন্যায় সঞ্চিত থাকে, যাতে প্রয়োজন অনুসারে ডেটাবেস থেকে ডেটা পাওয়া যায়। অর্থাৎ কী আছে, ডেটাবেসের মধ্যে ডেটা থাকে, আর ডেটা ডিকশনারির মধ্যে সেই ডেটা রিলেটেড যে ডেসক্রিপশানগুলো সেগুলো থাকবে, সূচিপত্রের ন্যায় থাকবে, যাতে খুঁজতে সুবিধা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে ডেটা ডিকশনারি ইউজ করে ডিবিএ, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডেটা ডিকশনারি ইউজ করে ডিবিএ ডেটাবেসটাকে কন্ট্রোল করে। ডেটাবেস যেহেতু তথ্যাদির একটি বিশাল ভাণ্ডার, সেই কারণে তথ্যাদি সুসংহত ও সুসজ্জিত রাখা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এবার এখানটা একটু পড়বি। ডেটা ডিকশনারি ছাড়াও ডিবিএমএস ডেটাবেস থেকে ডেটা অ্যাক্সেস করতে পারে না। মেন কনসেপ্টটা বলে দিলাম, এবার এখানটা রিডিং দিবি, তাহলে হয়ে হবে। মেটা ডেটা কি? মেটা ডেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা উইদিন ডেটা, মানে ডেটার মধ্যে ডেটাকে বলা হয় মেটা ডেটা, ঠিক আছে? এবার যে ডেটাবেসের একটা বৈশিষ্ট্য কি, এটা শুধুমাত্র ডেটাবেসকেই ধারণ করে না, ডেটাবেসের গঠন সম্বন্ধেও বর্ণনা ও ব্যাখ্যা করে। এই বর্ণনা ডেটা, যেটাকে বলছিলাম ডেটা ডেসক্রিপশান, ডেটা ডিকশনারিতে জমা, অর্থাৎ ডেটা ডিকশনারির মধ্যে যে ডেটাগুলো সেইগুলোকে আমরা মেটা ডেটা বলছি, মানে ডেটা উইদিন ডেটা। এরপর হচ্ছে ডেটাবেস স্কিমা ও তার বিভিন্ন উদাহরণ। আর একটা কথা বলি, তোরা এই বিষয়গুলো শোনার পর বইটা ভালো করে রিডিং দিবি। আর বইটা আমি টোটাল কিন্তু একদম থ্রু আউট প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াচ্ছি না, মানে আমি একটা স্টেপ ওয়াইজ পড়াচ্ছি। যেমন তোদের বইতে প্রথমেই আছে ওই ডেটাবেসের সুবিধা অসুবিধার পর ডেটাবেসের ভাষাসমূহ অর্থাৎ ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে দিয়েছে। আমি কিন্তু ল্যাঙ্গুয়েজটা আসিনি, আমি প্রথম ওখান থেকে এসেছি তোর হচ্ছে ডেটাবেস স্কিমা বা ডেটা ডিকশনারি, এই জায়গাগুলো, ঠিক আছে? আমি যে ওয়াইজ তোদের পড়াচ্ছি ওই ওয়াইজ তোরা হচ্ছে ইয়ে করবি, বইটা ফলো করবি, ওই ওয়াইজ তোরা বইটা রিডিং দিবি, ভালো করে রিডিং দিবি, ঠিক আছে? তারপর ইয়ারের কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব। আর হচ্ছে তারপরে যেমন এই যে ডেটাবেস স্কিমার পর এখানে তারপর মডেলগুলো, ল্যাঙ্গুয়েজের কাজটা অনেক পরে, যখন কোয়ারি টয়ারি ঢুকবো তখন ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে আমি বলবো। সেজন্য এখন আমি ওটাকে ল্যাঙ্গুয়েজ পার্টটাকে আমি স্কিপ করে গেছি। যে ওয়াইজ পড়াচ্ছি ওই ওয়াইজ তোরা ফলো করবি বইটা, আর প্রত্যেকে অবশ্যই বইটা ফলো করবি। কারণ শুধু যদি আমার কথাগুলো শুনে রেখে দিস, তারপর যখন ইয়ারের কোশ্চেন অ্যান্সারগুলো যদি আলোচনা যখন করবো তখন কিন্তু কিছু বুঝতে পারবি না। আজকে যদি আমার পড়ানোর পর বইটা ফলো করে রাখিস, আমি যে জায়গাগুলো বলছি সেই জায়গাগুলো বইটা ভালো করে 2-4 বার রিডিং করে রাখিস, তারপর নিজেরাই বুঝতে পারবি যে যখন আমি কোশ্চেন অ্যান্সার আলোচনা করবো তখন মানে কতটা
মানে বুঝতে পারছিস। যখন কোশ্চেন অ্যান্সারগুলো করব, আলোচনা করব, তখন ইজিলি সেগুলো ভালোভাবে বুঝতে পারবি। যাই হোক, তো দেখ ডেটাবেস স্কিমা বলছে ডেটাবেস প্রস্তুত করার সময় ডেটাবেস ডিজাইনাররা ডেটাবেস বর্ণনার একটা পরিকল্পনা, তার ডেটাবেস স্কিমা কী হচ্ছে, কি বুঝতে পারছি যে একটা ব্লু প্রিন্ট বলতে পারিস, যে ডেটাবেস যে ডিজাইন করব তার আগে কি তারা একটা প্ল্যানিং করে, সেটাকে বলছে ডেটাবেস স্কিমা। ডেটাবেস ইনস্ট্যান্স কি বলছে, ডেটাবেস ইনস্ট্যান্স হচ্ছে ডেটাবেসের যে একটা কপি, ধর যে কোনো সময় তো আমরা ডেটাবেসের কপি তৈরি করতে পারি, সেটাকে বলছে ডেটাবেস ইনস্ট্যান্স। এইবার এরা এখানে একটা জিনিস দেখ, এইটা আমি তোদের একটু ভালো করে অ্যান্সার লিখে দেবো, কারণ এখানে বলছে আর্কিটেকচার স্তরের উপর ভিত্তি করে স্কিমাকে দুটি স্তর, এটা দুটি নয়, এটা তিনটি স্তরে ভাগ করা যায়। ঠিক আছে, যে ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা, আর একটা হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল স্কিমা বা ভিউ লেভেল, যেটা দিয়েছে এখানে, কিন্তু ওটা হচ্ছে মেন, তিনটেই মেন। এখানে লাস্ট লাইনটা লিখেছে যে দুই প্রকার স্কিমা ছাড়াও, এই যে এইখানটা, যে দুই প্রকার স্কিমা ছাড়াও ভিউ লেভেলে এক ধরনের স্কিমা গঠন করা হয়। ঠিক আছে, এটাও মেন, মানে অর্থাৎ এখানে দুটো দিয়েছে, তিনটে হবে, একটা ফিজিক্যাল, একটা লজিক, এটা খুব ইম্পর্টেন্ট ডেটাবেস স্কিমাটা, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ঠিক আছে, তো দেখ ফিজিক্যাল স্কিমাটা কি বলছে, এখানে ডেটা কী ধরনের স্টোরেজ মাধ্যমে কত পরিমাণ মেমোরি অধিকার করে সঞ্চিত থাকবে তা নির্ণয়, তবে এই স্তর সাধারণ ব্যবহারকারী ও প্রোগ্রামদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। ঠিক আছে, অর্থাৎ ফিজিক্যাল স্কিমাটা কি বলতো, ফিজিক্যাল স্কিমাটা হচ্ছে যে ডেটাগুলো স্টোর করব, সেটাই কি ডেটা স্টোর করব, কোথায় কতটা পরিমাণ ডেটা স্টোর হবে, মানে ফিজিক্যাল যে পার্টটা একটা ডেটা, ফিজিক্যাল আর লজিক্যালের মধ্যে পার্থক্য বুঝিস তো। ফিজিক্যাল হচ্ছে কি যেটা মানে এক্সিস্ট করবে, লজিক্যাল মানে কি যেটা যুক্তি দিয়ে যেটা, আর ফিজিক্যাল মানে হচ্ছে কি যেটা এক্সিস্ট করবে, আর লজিক্যাল মানে কি যেটা এক্সিস্ট করবে না। ঠিক আছে, তো ফিজিক্যাল লেভেল তার মানে কি এক্সিস্ট করবে কোনটা, আর লজিক্যাল মানে কি যে লজিকগুলো। ঠিক আছে, লজিক্যালটা পরে আসছি, ফিজিক্যালটা হচ্ছে তোর ডেটাটা কোন, মানে তোর কোন ডিভাইসে স্টোর হবে, কোথায় স্টোর হবে, কিভাবে স্টোর হবে, সেইগুলো, সেই রিলেটেড যে প্ল্যানিংগুলো করা হয়, সেই রিলেটেড যে মানে তোর হচ্ছে পরিকল্পনাগুলো তৈরি করা হয়, সেগুলো হচ্ছে, সেটা হচ্ছে ফিজিক্যাল স্কিমা, যে স্কিমাটা তৈরি করা হয়। আর এটা বলছে সাধারণ ব্যবহারকারী ও প্রোগ্রামারদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, স্বাভাবিক তো, সাধারণ যারা ব্যবহারকারী আর যারা প্রোগ্রামার, অর্থাৎ সফটওয়্যার প্রোগ্রামার যারা, তাদের বাইরে থাকে, অর্থাৎ এটাকে কে করতে পারবে, এটাকে ডিবিএ অ্যাক্সেস করতে পারবে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যেটা বলেছিলাম। তো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কী করবে, সে এই স্কিমাটা তৈরি করবে যে কি কি ধরনের ডেটা বা কি ডেটা, হ্যাঁ, ডেটার যে টাইপগুলো, কোথায় স্টোর হবে, কোন মেমোরিতে স্টোর হবে, সেগুলো সব কিছু ঠিক করে। ঠিক আছে, আর এই স্কিমাটা কি করে, এই স্কিমাটা বেসিক্যালি একটা ইন্টারফেস তৈরি করে অপারেটিং সিস্টেম আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এবার লজিক্যাল স্কিমায় আসছি। লজিক্যাল স্কিমা হচ্ছে ডেটা আইটেম, যেটা বলছিলাম যে লজিক্যাল রিলেটেড, অর্থাৎ যুক্তি বা বলতে পারিস ফর্মুলা, এরকম টাইপ। ডেটা আইটেম ও ডেটা টাইপ কী হবে, বিভিন্ন প্রকার রেকর্ডের পারস্পরিক রিলেশন কী হবে ইত্যাদি লজিক্যাল স্কিমাগুলো স্থির করে। তার মানে কি, এটা হচ্ছে কনসেপচুয়াল ভিউ, তার মানে লজিক্যাল স্কিমাটা কনসেপচুয়াল ভিউ কীরকম না, তোর হচ্ছে এখানে ডেটা আইটেম আর ডেটা টাইপ কী হবে, ডেটা প্রত্যেকটা একটা তো ডেটা টাইপ আছে, ইন্টিজার, হ্যাঁ, এগুলো পরে বুঝতে পারবি, ফ্লোট, মানে ধর সব ধরনের ডেটা টাইপ তো সমান নয়, বা হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল ক্যারেক্টার, এরকম ডেটাবেসেরও অনেক টাইপ আছে, ডেটার টাইপ আছে। সো এই টাইপগুলো কী হবে, এবং সেই যে ডেটাগুলো, এই যে বললাম না আগে একটু আগে, যে রিলেটেড ডেটা স্টোর হবে, সেই যে ডেটা রিলেটেড ডেটা মানে কি, প্রত্যেক এক একটা ডেটার সাথে আর একটা ডেটার একটা রিলেশান থাকবে, সেই রিলেশানগুলো যদি আমি না তৈরি করতে পারি, তাহলে কিন্তু ডেটা মানে রিলেটেড মানে সমস্ত ডেটাগুলো কিন্তু আমি মানে রিট্রিভ করে নিয়ে আসতে পারবো না। ঠিক আছে,
তো ডেটা রিট্রিভ করে নিয়ে আসতে গেলে টোটাল ডেটাটা, ডিটেলস ডেটাটা, তাহলে কিন্তু আমাকে একটা মানে লজিক্যাল স্কিমা কিন্তু তৈরি করতেই হবে, বা রিলেশনশিপ তাদের মধ্যে, ডেটাগুলোর মধ্যে তৈরি করতেই হবে, যেটাকে বলা হচ্ছে লজিক্যাল স্কিম। আর ভিউ লেভেলটা কি, সেটা হচ্ছে লাস্ট লেভেল, এবং যেটা ওই ফ্রন্ট এন্ডে থাকে, যেটা আমরা সাধারণ যারা ইউজার তারা অ্যাক্সেস করতে পারি, তারা ভিউ করতে পারি। আর এটা যে কেউ করতে পারে। নিচের লাইনে লিখেছে দেখ, প্রোগ্রামার ও ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটররা এই স্তরে কাজ করে। আচ্ছা, এবার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং তার উপাদানসমূহ। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ বা উপাদান হচ্ছে, এই যে কয়েকটা ডেটাবেসের উদাহরণ দিয়েছে, দেখে যে ডিবেস, ফক্সপ্রো, এমএস অ্যাক্সেস ইত্যাদি। বলছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক লক্ষ্য কী? তথ্যগুলিকে সংরক্ষণ সহজতর করা এবং তার ব্যবহারে সহায়তা প্রদান করা। মানে ডেটাগুলোকে আমি কত সহজে সেগুলোকে সংরক্ষণ করতে পারবো, আর সেগুলোকে ব্যবহার অর্থাৎ অ্যাক্সেস দেওয়া। নিজে তো ব্যবহার করবো না, মানে নিজে তো করবোই, বাট আমি যে ডেটাবেসটা বানাচ্ছি কী জন্য? যে অ্যাক্সেস দেওয়ার জন্য, যে সাধারণ যারা ইউজার তারা ডেটাবেস অ্যাক্সেস করে সেই ইনফরমেশনগুলো যাতে পায়। তো সব ইনফরমেশান আমি কখনোই দেবো না, আমি যতটা চাইবো ততটাই দেবো, ঠিক আছে? এবার হচ্ছে কাজ দেখ, বলছে ডেটাবেসের জন্য প্রয়োজনীয় টেবিল তৈরি করা এবং সেই টেবিলে ডেটা এন্ট্রির ব্যবস্থা করা। এবার ডেটাবেসগুলো যে তৈরি করব, ডেটাগুলো যে সংরক্ষণ করব, কিভাবে করব? টেবিলের আকারে করব। কি করব? যেমন এক্সেলে যেমন টেবিল তৈরি করি না, এক্সেল বল, ওয়ার্ড বল, আমরা টেবিল তৈরি করি, সেই টেবিলে আমরা অনেক সময় ডেটা আমাদের লেখার প্রয়োজন হয়, তো সেই ট্যাবুলার ফর্মে বা টেবিলের আকারে আমাদেরকে ডেটাগুলো স্টোর করতে হবে। তার জন্য কি করতে হবে? আমাদেরকে টেবিল, ধর আমি তোদের যদি স্কুলের ডেটাবেস তৈরি করতে বলছি, তার জন্য কতগুলো টেবিল লাগবে, কি কি টেবিল তৈরি করব, সেগুলো আমাকে আগে থেকে ঠিক করতে হবে। সেই প্ল্যানিংটাই কি থাকবে আমার, সেই যে স্কিমাটা, এটাকে বলছি লজিক্যাল স্কিমা। আর যখন আমি ডেটাগুলো স্টোর করব, কোথায় কোনো মেমোরিতে গিয়ে স্টোর করব, ডেটাগুলো এন্ট্রি করব, সেগুলো থাকবে আমার ফিজিক্যাল স্কিমা। আর ভিউয়েতে কী থাকবে? আমি যখন ডেটাগুলো দেখব। বোঝা যাচ্ছে পার্থক্যগুলো? অর্থাৎ তিনটে স্কিমার কাজ, আর ওটা খুব ইম্পর্টেন্ট। আর কি করব তখন? ধর আমি যদি স্কুলের রেসপেক্টে যদি ধরে, টিচার বলে একটা টেবিল তৈরি করব, যেখানে আমি টিচারদের ডেটাগুলো রাখবো। স্টুডেন্ট বলে একটা ডেটা করব, যেখানে স্টুডেন্টের ডেটাগুলো রাখবো। এবার স্টুডেন্টের মধ্যে বা ক্লাস, মানে ক্লাস হিসাবে করব, ক্লাস 5 to 12, মানে যখন যেখানে ক্লাসের একটা টেবিল করব, সেখানে ক্লাসের আন্ডারে কী করব? 5-এর একটা টেবিল করব, 5-এর আন্ডারে আবার সেকশানের টেবিল করব, এ সেকশানের একটা টেবিল করব, বি সেকশানের একটা, যেখানে এ সেকশানের স্টুডেন্টের ডিটেলস থাকবে, বি সেকশানের লাইব্রেরির একটা টেবিল করতে হবে। বুঝতে পারছিস? এবার টেবিলগুলোকে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত করা। কীরকমভাবে সম্পর্কযুক্ত করতে হবে? যেমন ধর আমি সাপোজ ধরছি কীরকম, ওখানে কলাম করতে হয়, ঠিক আছে? ধর আমি এ সেকশানের, ক্লাস 9-এর আমি এ সেকশানের একটা টেবিল করছি, সেখানে আমি কী দেবো? প্রথম রোল নাম্বার দেবো, রোল নাম্বার, নাম, ঠিকানা, বা কত নাম্বার পেয়েছে, বা কিছু যেগুলো স্টোর করতে চাইবো। হ্যাঁ, এবার যদি আমি রোল নাম্বার দিই, সেটাকে তো আমি অ্যাক্সেস করতে পারবোই। এবার আমি এমন কিছু, এমনভাবে আমি ওটাকে রিলেটেড করে রাখবো, ওটাও ডিপেন্ড করে কাজের উপর। আমার কাজের উপর ডিপেন্ড করে যে আমি কোন টেবিলের সাথে কোন টেবিলকে রিলেট করব বা সম্পর্কযুক্ত করব। সাপোজ আমি মনে করছি আমার এমন কিছু ইনফরমেশান দরকার যেটা দুটো টেবিলে আছে। ধর আমার এমন কিছু ইনফরমেশান দরকার যেটা আমার, আমি সাপোজ উদাহরণস্বরূপ একটা বলছি, স্টুডেন্টদের, তো তোদের 12-এর স্টুডেন্টদের কম্পিউটার সায়েন্সের একটা টেবিল করলাম, আর একটা আমি ম্যাথমেটিক্সের একটা টেবিল করলাম, ঠিক আছে? তো কম্পিউটার সায়েন্সেও কিছু ছেলে আছে, আবার ম্যাথমেটিক্সেও আছে, মানে কমন ইয়ে আছে। তো আমার এমন কিছু ডেটা প্রয়োজন হলো যেটার জন্য আমার ওই দুটো টেবিলকে অ্যাক্সেস করার প্রয়োজন হলো। ডেটাগুলো ধর এমনভাবে আছে, তখন কি করতে হবে? দুটো টেবিলের মধ্যে আমাকে সম্পর্ক তৈরি করতে হবে, নাহলে কিন্তু দুটো টেবিল থেকে আমি একটা ইনফরমেশান বের করে নিয়ে আসতে পারবো না। দেখ, বুঝতে পারলি নাকি? যদি এই জায়গাটা না বুঝতে পারিস তাহলে আমাকে বলবি, আমি আরও ক্লিয়ার করব। মানে আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার করব, তখন একদম পার্টিকুলার উদাহরণেই চলে যাব যে কোন কোন পরিস্থিতিতে আমাদেরকে টেবিলগুলো লিঙ্ক করতে হয়। বা যদি বলিস আমি খাতায় আমি একদম উদাহরণ এক্সাম্পল লিখে নেবো, লিখে নিয়ে আমি তারপর ওখান থেকে তোদের বুঝিয়ে দেবো।
টেবিলে ডেটা এডিট করা, বিভিন্ন টেবিল থেকে দ্রুত প্রয়োজনীয় ইনফরমেশান খুঁজে বার করা, একসঙ্গে অনেক ব্যবহারকারীকে ডেটা ব্যবহার করার সুবিধা, এগুলো বলে গেলাম আমি। আর এগুলো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ। এবার হচ্ছে ডিবিএমএসের উপাদানসমূহ। উপাদানসমূহের মধ্যে কে থাকবে? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর থাকবে। আমি এতক্ষণ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে এত কথা বললাম, তার কাজগুলো দেখ, কাজগুলো একটু দেখ। সেটা হচ্ছে দেখ, ডেটাবেস ব্যবহারকারীকে ভিন্ন ভিন্ন কাজের জন্য অনুমতি প্রদান করা, অর্থাৎ অ্যাক্সেস দেওয়া। বিভিন্ন ডেটাবেস ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্বাচন করা। অর্থাৎ দেখবি এখন ডেটাবেস অ্যাক্সেস করতে গেলে বা ওয়েবসাইট ভিজিট করলে বা রেজাল্টের সময়ই হয়তো দেখতে পাবি, বা অন্য কোনো কিছু ডাউনলোড করার সময় একটা ব্রাউজার বা তোর ভার্সান কিন্তু অনেক সময় মেনশান করে দেয় অনেক ওয়েবসাইটে। যে অনেক ওয়েবসাইটে হয়তো, আমি জানি না লক্ষ্য করেছিস কি না, ভার্সান উল্লেখ করে দেয়, হার্ডওয়্যার সফটওয়্যার রিকোয়ারমেন্ট উল্লেখ করে দেয় যে এই হার্ডওয়্যার সফটওয়্যার আমার রিকোয়ারমেন্ট দরকার তোমার ওই ফাইলটাকে অ্যাক্সেস করতে গেলে, ওরা মেনশান করে দেয়। তারপর কী প্রকার ডেটা ডিস্কে সঞ্চিত থাকবে এবং ওই ডেটাগুলি কীভাবে ব্যবহৃত হবে তা স্থির করা। স্বাভাবিক, ডিবিএকে এটা করতেই হবে। অর্থাৎ ডেটা ডেসক্রিপশান একটা রেডি করতে হবে, যেগুলো ডেটা ডেসক্রিপশানে থাকবে, এই কী প্রকার ডেটা থাকবে এবং ডেটাগুলি কীভাবে তার ব্যবহৃত হবে। ডেটার নিরাপত্তা ও বৈধতা, ডেটাবেস ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সঞ্চিত ডেটার আদর্শায়ন, নিয়মিতভাবে ডেটাবেসের ব্যাকআপ নেওয়া, ডিস্কে প্রয়োজনীয় স্থান খালি করা, ডেটাবেসের যাবতীয় কাজ। আচ্ছা, এর মধ্যে দেখ এইগুলো কিন্তু সব কমন পয়েন্ট, সেগুলো আমি আর সেই জন্য ডিটেলসে যাচ্ছি না, আমি এতক্ষণ এইসব নিয়েই বলেছি। এবার এর মধ্যে যদি কোনো পয়েন্টে অসুবিধা হয় আমাকে স্ক্রিনশট করে সেখানটা মার্কিং করে, এর যেখানটা অসুবিধা হবে আমি যতখানি বলছি মার্কিং করে আমাকে সেন্ড করবি, ঠিক আছে? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডেটা ডেফিনেশান ল্যাঙ্গুয়েজ ডিডিএল এর নির্দেশ ব্যবহার করে, আমি এই পয়েন্টটা পরে আসবো, যখন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াবো তখন এই পয়েন্টটা বোঝা যাবে। এই পয়েন্টটা বাদে বাকি যে 5টা পয়েন্ট আমি বললাম, বা আমি আগেও যেগুলো পড়িয়েছি, আগেও যেগুলো বললাম, এই যে তোর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ, এর মধ্যে কোনোটা যদি অসুবিধা থাকে আমাকে মার্কিং করে পাঠাবি, ঠিক আছে? এরপর ডেটাবেস ম্যানেজার কী করে? ডেটাকে অক্ষুণ্ণ রাখে ও ডেটার নিরাপত্তা প্রদান করে, ডেটা ব্যাকআপ ও ডেটা রিকভারি বা পুনরুদ্ধার করে, ডেটার অখণ্ডতা অর্থাৎ ডেটা ও স্বতন্ত্রতা অর্থাৎ কী করে, ওই ডেটা রিডান্ডেন্সি আর ডেটা ইন্ডিপেন্ডেন্সি, এই দুটো জিনিসকে বজায় রাখে, ঠিক আছে? আচ্ছা, এইটুকুই। এরপর পরে আবার আসছি নেক্সট, এরপর বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আমি আবার পরের ভিডিওতে আসছি।